তাহলে বোঝা গেল। তাহলে কি বললাম, যে কাজটি আগে হবে তার সঙ্গে হ্যাভিং যুক্ত ভিত্রি। তাহলে হ্যাভিং গটেন আপ বা হ্যাভিং গট আপ, 3 নম্বর ফর্ম গটও হয় গটেনও হয়। তাহলে হ্যাভিং গটেন আপ ফ্রম বেড, বিছানা থেকে জেগে উঠে, উই ওয়েন্ট টু মর্নিং ওয়াক, আমরা প্রাতঃভ্রমণে গিয়েছিলাম। তাহলে যে কাজটা আগে হলো তার সঙ্গে হ্যাভিং যুক্ত ভিত্রি যে যোগ করলাম তো। আচ্ছা, তারপরে নিয়ম হচ্ছে দেখ, আচ্ছা তাহলে এখানে দেখ এই প্রথম বাক্যে দুটো সাবজেক্ট একই, সেই জন্য আমি মাঝখানে একবার সাবজেক্ট বসিয়েছি, মাঝখানে একবার উই বসিয়েছি। কিন্তু যদি দুটো সাবজেক্ট আলাদা হয় সেক্ষেত্রে কি করব না, সেক্ষেত্রে প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভিং যুক্ত ভিত্রি বসবে, তারপরে আর একটা সাবজেক্ট বসে বাকি অংশটুকু বসবে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রিপোজিশনাল জিরান, অর্থাৎ অর্থ অনুযায়ী কোনো কোনো সময় একটা প্রিপোজিশন আনবো। প্রিপোজিশন বসাতেই হয় নাউনের সঙ্গে কম্বিনেশন করার জন্য। তাহলে একটা প্রিপোজিশন আনলাম অর্থ অনুযায়ী, আর তারপরে যে ভার্বটার অর্থ লোপ পাচ্ছে সেই ভার্বটার সঙ্গে আইএনজি ফর্ম ব্যবহার করে দিব, ঠিক আছে। যেরকম দেখ উদাহরণটা দেখলে তোরা বুঝতে পারবি। বলছে উই সেল গো টু পুরী, আমরা পুরী যাব। উই ভিজিটেড জগন্নাথ, আমরা জগন্নাথের সঙ্গে সাক্ষাৎ করব। তাহলে আমরা এরকম লিখতে পারি যে পুরী যাওয়ার পরে আমরা জগন্নাথের সঙ্গে দেখা করব। তাহলে আফটার গোয়িং টু পুরী উই ভিজিটেড জগন্নাথ, আমরা জগন্নাথকে সাক্ষাৎ করব পুরী যাওয়ার পর। তাহলে পর এলো বলে আমরা আফটার আনলাম এবং তারপরে ভার্বটাকে গোয়িং করলাম, বোঝা গেল। তারপর হচ্ছে প্রিপোজিশনাল নাউন, কোনো কোনো সময় কী করতে হবে, প্রিপোজিশন আনতে হবে এবং তারপরে নাউন ফর্ম বসাতে হবে। যেরকম বলছে আমি স্কুল যেতে পারিনি অসুস্থতার কারণে, এই যে বিকজ অফ মাই ইলনেস, এটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে বিকজ অফ মাই ইলনেস আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুল যেতে পারিনি, এরকম যদি বাক্য জয়েনিং করতে বলে। তা হচ্ছে ইনস্টেড অফ পভার্টি, দরিদ্রতার জন্য বা দরিদ্রতা সত্ত্বেও হি ইজ ভেরি হ্যাপি, সে খুব সুখী। এই যে ইনস্টেড অফ পভার্টি, এটা হচ্ছে প্রিপোজিশনাল নাউন। বিসাইডস এ ডক্টর, ডাক্তার হওয়া ছাড়াও হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ, ঠিক আছে। এই বিসাইডস মানে ছাড়াও, এই যে বিসাইডসের পরে এ ডক্টর নাউন বসলো। তাহলে এইরকম কিছু কিছু সময় কী হয়, প্রিপোজিশনের পরে নাউন ফর্ম বসে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, এটা প্রায় ব্যবহার করা হয় মডার্ন ইংলিশে। সেটা হচ্ছে যার সম্বন্ধে বর্ণনা করব বা যে জিনিসটাকে নিয়ে আমরা বর্ণনা করব, তারপরে কমা দিয়ে তার সম্পর্কে তথ্যগুলো সেখানে আমরা লিখব। যেরকম রোহিত শর্মা কমা দিয়ে অ্যান ওপেনার অন দ্য সেমিফাইনাল ম্যাচ, যে রোহিত শর্মা সম্পর্কে কিন্তু আমরা লিখছি, যেন বললাম রোহিত শর্মাটা কে না অ্যান ওপেনার, এটা আমরা কমা দিয়ে লিখে নিলাম। এখানে দুটো বাক্য ছিল, একটা বাক্য ছিল রোহিত শর্মা ইজ এ ওপেনার, রোহিত শর্মা অন দ্য সেমিফাইনাল ম্যাচ। আমরা দুটো বাক্যকে জুড়ে সুন্দরভাবে লিখে দিলাম রোহিত শর্মা কমা অ্যান ওপেনার কমা অন দ্য সেমিফাইনাল ম্যাচ, বোঝা গেল। তারপরে কি কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভগুলোকে বুদ্ধি করে প্রথম বাক্যের সঙ্গে বা দ্বিতীয় বাক্যের সঙ্গে যেখানে অর্থ মিলবে সেইখানে ব্যবহার করে দিতে হয়। যেরকম দেখ আমি এখানে দুটো বাক্য লিখেছি, একটা লিখেছি আই সো এ বার্ড, দ্য বার্ড ওয়াজ ব্ল্যাক, বলছে আমি একটা পাখি দেখেছিলাম, পাখিটা ছিল কালো। তাহলে আমি বুদ্ধি করে জুড়ে দিলাম আই সো এ ব্ল্যাক বার্ড, এই ব্ল্যাকটাকে এনে এই বার্ডের সামনে জুড়ে দিলাম। এটা কী করলাম, এটা প্রিপোজিশন আনলাম। আর তারপরে হচ্ছে আই স্লিপ টিল 8 AM, আমি 8টা পর্যন্ত ঘুমাই, ইট ইজ মাই ইন্টেনশন, এটা হচ্ছে আমার ইচ্ছা। আমি এইটাকে অ্যাডভার্ব করে নিলাম যে ইচ্ছাকৃতভাবে আমি 8টা পর্যন্ত ঘুমাই, ইন্টেনশনালি আই স্লিপ টিল 8 AM, বোঝা গেল। তাহলে এই নিয়মগুলো যদি কেউ আয়ত্ত করতে পারে সে সিম্পল সেন্টেন্সে যে কোনো বাক্য হু 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 করে লিখতে পারবে। এতক্ষণ আমরা যতগুলো বাক্য তৈরি করলাম সেগুলো কিন্তু সিম্পল বাক্য। এরপরে যদি আমাদের কম্পাউন্ড বা কমপ্লেক্স বাক্য তৈরি করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু একটু কনজাংশন সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, কারণ একমাত্র সিম্পল বাক্যে আমরা কোনো কনজাংশন ব্যবহার করি না, এখানে নন ফিনাইট ভার্ব ব্যবহার করা হয়। এতক্ষণ যে আমি নন ফিনাইট ভার্বগুলো আলোচনা করলাম, ঠিক আছে। কিন্তু কম্পাউন্ড বা কমপ্লেক্স তৈরি করার জন্য সেখানে আমরা কনজাংশন ব্যবহার করব। সেই জন্য কনজাংশন প্রাথমিকভাবে দুই প্রকার, একটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এই কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে আমরা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি। এবারে ব্যাপারটা হচ্ছে কোন কোঅর্ডিনেট কনজাংশনটা কী ধরনের বাক্যের ক্ষেত্রে ব্যবহার করে আমরা দুটো বাক্য যোগ করব, এই কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। তো তার জন্য আমাদের জানতে হবে যে কোঅর্ডিনেট কনজাংশনের ফাংশানগুলো, যে কোন কনজাংশনটা কখন ফাংশান করবে, কখন কি কাজ করবে। তার জন্য এই কোঅর্ডিনেট কনজাংশনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। কিউমুলেটিভ কনজাংশন কী করে না, দুটো আলাদা ধরনের বাক্যকে যোগ করে দিল। সাপোজ ধরো সে বাজারে গেল, সে মাছ কিনলো, তাহলে আমি দুটোকে জুড়ে কী করে দিলাম, সে বাজারে গেল এবং সে মাছ কিনলো, কি বললাম বোঝা গেল। সে ধরো স্কুলে গেল, সে ক্লাস করলো, তাহলে সে স্কুলে গেল এবং সে ক্লাস করলো। তারপর হচ্ছে বাক্য যুক্ত করে কিন্তু বিপরীত বোঝায়, সেটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। তাহলে কিউমুলেটিভ কনজাংশনগুলো কী কী আছে, যেরকম এন্ড, ঠিক আছে, এজ ওয়েল এজ, এই বথ, এইগুলো হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন, এই তিনটা বিশেষ করে বথ, এন্ড আর এজ ওয়েল এজ।
আর তারপরে যদি আমরা বলি অ্যাডভার্সেটিভ কনজাংশন হচ্ছে দুটো বিপরীত বাক্যকে যোগ করবে। বিপরীত বাক্য মানে কি, ধর সে গরিব সে সুখী, তাহলে দুটো, সে গরিব মানে তার দুঃখ থাকার কথা ছিল কিন্তু সে সুখী, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কিন্তু, যাই হোক, স্টিল, ইয়েট, এইগুলো ব্যবহার করা হয় কোথায়, অ্যাডভার্সেটিভ কনজাংশন মানে বিপরীত বাক্যকে যোগ করার জন্য। ঠিক আছে, তাহলে বাট, স্টিল, ইয়েট। ঠিক আছে, সে রোগা কিন্তু তার ওজন বেশি, তাহলে সে রোগা তথাপি তার ওজন বেশি। কি বললাম, বোঝা গেল? এটা হচ্ছে কি অ্যাডভার্সেটিভ। তারপর হচ্ছে অল্টারনেটিভ মানে কি, অল্টারনেটিভ মানে হচ্ছে এটা অথবা ওটা। সেই কনজাংশনগুলোর ক্ষেত্রে কী ব্যবহার করবো, অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এইগুলো। ঠিক আছে, যেরকম ধর সে যাবে অথবা আমি যাব, তাহলে হি ওর আই শ্যাল গো। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে। তারপরে হচ্ছে ধর আমি এক হয় খাবো না হয় ঘুমাবো। ঠিক আছে, সে এক হয় গান গাইবে নতুবা স্টেজ থেকে চলে যাবে। হি উইল আইদার সিং এ সং অর লিভ দ্য স্টেজ, অথবা স্টেজ ছেড়ে দিবে। তো এইরকম ক্ষেত্রে আমরা এই অল্টারনেটিভ কনজাংশনগুলো ব্যবহার করি। আর একটা হচ্ছে ইলেটিভগুলো সাধারণত কার্যকারণ সম্পর্ক বোঝায়। সেগুলো হচ্ছে দেয়ার ফর, সো। ঠিক আছে, দেয়ার ফর সো, দেয়ার ফরটা এখানে হবে না, ঠিক আছে, দেয়ার ফর সো, হ্যান, সিন্স, এইগুলো কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়ার ফরটাই ব্যবহার করা হয়। এগুলো সাধারণত কমপ্লেক্সে ব্যবহার হয়, এগুলো কমপ্লেক্স। ঠিক আছে, এগুলো কমপ্লেক্স। তো সাধারণত এই দেয়ার ফরটাই কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কি বললাম, কোনো কোনো বই সোকে দাবি করেছে যে কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা যায়, এবং তারা একটা ফ্যান বয়েজ বলে নিয়ম তৈরি করেছে, যে এই ফ্যান বয়েজ অর্থাৎ এফে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নট অনলি বাট অলসো, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে ওর বা আদারওয়াইজ, ওয়াইতে ইয়েড, এসতে সো, এইগুলো ব্যবহার করা যায় কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এরপরে আমি চলে আসছি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য সাবঅর্ডিনেট কনজাংশনগুলো ব্যবহার করতে হবে। তাহলে কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আমি আলোচনা করলাম। এই কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করব আমরা কোন সেন্টেন্সের ক্ষেত্রে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। সে জয়েনিং হতে পারে, সে আমি যখন সিম্পল থেকে কম্পাউন্ডে ট্রান্সফরমেশন করব তখন হতে পারে, বা আমি রাইটিংয়ের সময় যখন একটা কম্পাউন্ড সেন্টেন্স লিখব তখন হতে পারে। মোটামুটি আমাকে সেই কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করতে হবে যখনই আমি কম্পাউন্ড সেন্টেন্সের কথা ভাববো, সে সকালে বিকালে রাত্রে যখনই হোক। আর কমপ্লেক্স সেন্টেন্স যখনই আমার মাথায় আসবে তখন আমার মাথায় চট করে চলে আসবে সাবঅর্ডিনেট কনজাংশনের কথা। ঠিক আছে, যেরকম আমার ক্রিকেট খেলার কথা মনে পড়লে আমি প্রথম কি ভাববো, যে আমাকে ব্যাট একটা, বল একটা চাই। ঠিক তেমনি আমার কমপ্লেক্স সেন্টেন্স আসা মানে আমার চাই কি, সাবঅর্ডিনেট কনজাংশন। সিম্পল সেন্টেন্স আসা মানে আমার চাই নন ফিনাইট ভার্ব। ভলিবল খেলা মানে আমার চাই একটা নেট আর একটা কি। তাহলে কি বললাম, কোনো কোনো বই শোকে দাবি করেছে যে কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা যায়, এবং তারা একটা ফ্যান বয়েজ বলে নিয়ম তৈরি করেছে, যে এই ফ্যান বয়েজ অর্থাৎ এফে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নট অনলি বাট অলসো, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে ওর বা আদারওয়াইজ, ওয়াইতে ইয়েড, এসতে সো, এইগুলো ব্যবহার করা যায় কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এরপরে আমি চলে আসছি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য সাবঅর্ডিনেট কনজাংশনগুলো ব্যবহার করতে হবে। তাহলে কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আমি আলোচনা করলাম। এই কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করব আমরা কোন সেন্টেন্সের ক্ষেত্রে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। সে জয়েনিং হতে পারে, সে আমি যখন সিম্পল থেকে কম্পাউন্ডে ট্রান্সফরমেশন করব তখন হতে পারে, বা আমি রাইটিংয়ের সময় যখন একটা কম্পাউন্ড সেন্টেন্স লিখব তখন হতে পারে। মোটামুটি আমাকে সেই কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করতে হবে যখনই আমি কম্পাউন্ড সেন্টেন্সের কথা ভাববো, সে সকালে বিকালে রাত্রে যখনই হোক। আর কমপ্লেক্স সেন্টেন্স যখনই আমার মাথায় আসবে তখন আমার মাথায় চট করে চলে আসবে সাবঅর্ডিনেট কনজাংশনের কথা। ঠিক আছে, যেরকম আমার ক্রিকেট খেলার কথা মনে পড়লে আমি প্রথম কি ভাববো, যে আমাকে ব্যাট একটা, বল একটা চাই। ঠিক তেমনি আমার কমপ্লেক্স সেন্টেন্স আসা মানে আমার চাই কি, সাবঅর্ডিনেট কনজাংশন। সিম্পল সেন্টেন্স আসা মানে আমার চাই নন ফিনাইট ভার্ব। ভলিবল খেলা মানে আমার চাই একটা নেট আর একটা কি।
তাহলে এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। দ্যাট, হুইচ, হোয়ার, হোয়াট, হু মানে যত ডব্লিউএইচ ওয়ার্ড আছে, ঠিক আছে। তারপরে টিল, আনটিল, সিন্স, এজ, ওয়েদার, আফটার, হোয়াই, আদারওয়াইজ, আনলেস, হোয়াইল, বিফোর, দো, অলদো, ইভেন, ইভেন ইফ, এইগুলো হচ্ছে কি সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। তারপর কম্পাউন্ড মানে যুগ্ম সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে, যেরকম দামোর, দামোর, এচ, এচ, তারপর নো সুনার দেন, দো, ইয়েট, এইগুলো রয়েছে, ঠিক আছে। তো এইগুলো কখন ব্যবহার করব? যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। ধর আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমি একটি টিভি কিনেছি, টিভিটা হলো স্যামসাং কোম্পানির। তাহলে আমি একটা